এই অনুষ্ঠানে দেখানো নাম, স্থান, পাত্র, দৃশ্য, ঘটনা, গল্প, সংস্থা, আইনি কার্যাবলী সবই কাল্পনিক। এই অনুষ্ঠানের কোনো চরিত্রের কোনো জীবিত বা মৃত ব্যক্তির সাথে মিল থাকাটা পুরোটাই সংযোগ মাত্র। চ্যানেল কোনোভাবেই হিংসার কোনো ঘটনাকে সমর্থন বা উদ্রেক করতে চায় না, আর চ্যানেল কখনোই কোনো জাতি, ব্যক্তি বা ধর্মকে আঘাত করতে চায় না। চ্যানেল এই অনুষ্ঠানে দেখানো কোনো তথ্যের সঠিকতার কোনো দাবি করে না। অনেকেই অপরাধ করে পরিস্থিতির দোহাই দেয়। খারাপ পরিস্থিতিতেও অনেক মহাপুরুষ জন্মেছে। এই কথাগুলোই আজকের এই কাহিনীকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে বোধহয়। অচল কুট্টি আর শরীফ হোসেন দুজনেই দারিদ্র্যের মধ্যে জন্মায়, ক্ষুধা আর সংকটাপন্ন অবস্থায় বড় হয়। না ভালো খাবার পেয়েছে, না কোনো সুযোগ। যদি অবস্থা আর পরিস্থিতি ঠিক করে দেয় অপরাধ জগতের রাস্তা, তাহলে দুজনেই বাধ্য হয়ে সেই পথেই যেতে পারত। কিন্তু এমনটা হলো না। একজন বেছে নিল ভালো রাস্তা আর একজন খারাপ। 70-এর দশকে কর্ণাটকের একটা ছোট্ট গ্রাম থেকে যখন অচল মুম্বাইয়ে এলো, তখনও একটা কন্নড় স্কুলে ক্লাস 7 পর্যন্ত পড়েছিল। অচলের বাবা ছিল না, বাড়ির অবস্থাও ঠিক ছিল না। সে মুম্বাইয়ে কিছু রোজগারের আশায় এসেছিল, আর মুম্বাইয়ের একটা হোটেলে মোছামুছি আর ওয়েটারের কাজে লেগে গিয়েছিল। আনছি বাবু। এ বাবু, শোন। না বাবু, লাগবে না। অচলের সততার পরিশ্রম হোটেলের মালিকের খুব ভালো লাগলো, আর তাই তিনি অচলকে একটা ভালো স্কুলে ভর্তি করে দিলেন। বাবা অচল, তোর অনেক উন্নতি হবে। আমি তোর পড়ার ব্যবস্থা করব। এখন অচল হোটেলে কাজও করে আর পড়াশোনাও। অনেক রাত পর্যন্ত পড়তে পড়তে যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন হোটেলেই শুয়ে পড়ে সে। 8 বছর পর্যন্ত এই রকম ভাবেই চলতে থাকলো, আর এর মধ্যে অচল নিজের গ্র্যাজুয়েশনের পড়াশোনা শেষ করে ফেলল। ওদিকে শরীফও খুবই গরিব ঘরের ছেলে ছিল। মিলে একটা অ্যাক্সিডেন্টের জন্য তার বাবা বিছানায় পড়ে গেছিল, আর তার দেখাশোনার সব দায়িত্ব একা শরীফের ওপরেই বর্তেছিল। আর তাই একদিন সে অপরাধের রাস্তাই ধরেছিল। কিন্তু এক্ষেত্রে গল্পটা একটু আলাদা। শরীফ জেলের কয়েদিদের ডাব্বা সাপ্লাইয়ের কাজ করত। আজকে তোমার জন্য হেভি জিনিস। কি সেট? সালাম। সালাম, কেমন আছিস তুই? মস্ত। এ ডাব্বা, শোন, এটা বড়লি থানায় পৌঁছাবি, সুমড়িতে, বুঝেছিস? ঠিক আছে। আর এটা রাখ। পয়সা? ছোট্ট বয়স থেকেই প্রতিদিন তার সাক্ষাৎ জঘন্য অপরাধীদের সঙ্গে হতে থাকলো। ওদের কথা, ওদের সাহস, ওদের পাওয়ার তার কাছে লোভনীয় হয়ে উঠল। আর ধীরে ধীরে তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ালো গ্যাংস্টার হয়ে ওঠা। আর তাই শরীফ হোসেন থেকে সে হয়ে গেল শরীফ ডাব্বা। অন্যদিকে অচল পুলিশ অফিসার হতে চায়, আর গ্র্যাজুয়েশনের পর থেকে সেই চেষ্টাই করছিল। দেখার মতন বিষয় এটাই যে যখন অচল পুলিশের চাকরিতে ঢোকার প্রবল চেষ্টা করছিল, শরীফ তার জীবনের সবচেয়ে বড় ক্রাইম করার প্ল্যান তৈরি করছিল। আলম ভাই, আপনার জন্যে। রফিক ভাই, বিরিয়ানি আছে, দারুণ হয়েছে, খেয়ে নেবেন।
ঠিক আছে ভাই, লিপটনের মালিক চিন্তন কামলেকে তো তুলে নেবই, কিন্তু যে মালটা পাবো না সেই টাকার 50% আমার। শুনবে, বেশি বাড়াবাড়িস না। কি ভাই, থামো না। জেলে বসে আমার হাতে বিরিয়ানি খেয়ে আমাকেই ডায়লগ দিচ্ছ। আমাকে যদি ভাড়া করতে হয় তাহলে খরচাটাও তোমাকে দিতে হবে। আজকে টিপস। সাহেব, লাঞ্চ। খাওয়া আগে, কাজ পরে। থ্যাংক ইউ। খান সাহেব, লাঞ্চ। এটা যন্তর ভরা আছে আর ডাব্বা খালি। বেশি নাটক করলে না তোকে কিমা বানিয়ে এর ভেতর ভরে নেব। চুপচাপ চল, দাঁড়ালেই ঠুকে দেবো। চল। শরীফ রোজ বড় বড় শিকারের আশায় বসে থাকত, আর অচল এমনই অপরাধীদের শিকারের আশায়। একদিন অচলের এই সাহসিকতার জন্যে এসিপি হরপাল সিং এর নজর তার উপরে পড়েছিল। আর এটাই সেই মোড় ছিল যেখান থেকে সাহসী অচল বিশ্বাস আর দায়িত্বের রাস্তায় শুরু করেছিল বিপদের ঝুঁকি নিতে। ওয়েলকাম টু এনকাউন্টার স্কোয়াড। থ্যাংক ইউ স্যার। যেদিন থেকে জয়েন করেছি ব্যাস এই দিনটারই অপেক্ষায় ছিলাম। অফিসার্স, কাম হিয়ার। ইন্সপেক্টর অচল কুট্টি ফর ইউ। আপনারা কথা বলুন। আই উইল মেক এ ড্রিঙ্ক ফর মাই সেলফ। এক্সকিউজ মি। স্যার, থ্যাংক ইউ। হ্যালো। 2-4টে রোড রোমিওকে শ্যুট করে দিলেই আন্ডারওয়ার্ল্ডের ভাষা শেখা যায় না। এ চাইলে আন্ডারওয়ার্ল্ডের লোকও হতে পারত। ল্যাম্প পোস্টের নিচে পড়ে এ অফিসার হয়েছে। এ যদি বন্দুক তুলে নিত না তো আন্ডারওয়ার্ল্ডের শার্প শুটার হতো। আমার এর উপর পুরো ভরসা আছে। ওয়েলকাম ইয়ং ম্যান। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। থ্যাংক ইউ। মুম্বাই পুলিশ, সারেন্ডার করো, নয়তো মরবার জন্য রেডি হও। শুধু দুজন পুলিশ? তোদের মতো কুকুরদের জন্য 2জন পুলিশে যথেষ্ট।
সব রাস্তার দিকে নজর রাখো, ওরা এখানেই আসবে, যাবে আর কোথায়। চল, তোর খবরটা পাক্কা তো? একটা ভুল খবর পেয়ে আমরা এখানে সবাই টাইম বরবাদ করছি না তো? কিন্তু স্যার, আপনার সমস্ত ইনফর্মার গীতায় হাত রেখে শপথ করে যে ওরা যা বলবে সত্যি বলবে। কাম অন, আমরা সবাই একই ডিপার্টমেন্টে ডিউটি করছি। আমি জানি স্যার, আমি ডিউটিই করছি। যার প্রবলেম তাকে জিজ্ঞেস করুন। আরে আমি তোর একটু পেছনে লাগছি। ঠিক আছে, আর লাগবো না। থ্যাংক ইউ স্যার। কে এটা? আমি দেখছি স্যার। কি হলো? ওই বোধহয় ব্যাটারি ডাউন। আরে ইন্সপেক্টর অচল কুত্তি, সালাম সাহেব। আমাদের আগে কখনো দেখা হয়েছে এমন তো মনে হচ্ছে না। কি বলছেন স্যার? আপনার কাজের কথা তো সারা শহর জানে। যেভাবে আপনি ড্রাগের কারবারিদের মেরেছিলেন, আমি তো আপনার ফ্যান স্যার। ওই আমার ছেলে ঢেড়া পেটালেও না, ও এইভাবেই ঘুমোতে থাকবে। ছোট তো, চল স্টার্ট কর। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, লেটস মুভ। এই কি ম্যাডামের পার্টিতে যাচ্ছ? তোমরা কারা? আমরা ডাক্তার, আর তোমাদের মতো ছেলেদের রেপ রোগের চিকিৎসার জন্য এসেছি, পার্মানেন্ট কিওর। সেট, তোর বংশের প্রদীপ আমার হাতে। ফোঁ দিলেই না নেভে যাবে। 25 পেটি নিয়ে চলে আয়। 25 লাখ? এত টাকা আমি কোথা থেকে আনবো? আবে ওই সালা, 6 মাসের মধ্যে 3টে হোটেল খুলেছিস তুই। তোর কাছে পয়সা থাকবে না তো কার কাছে থাকবে? কোনো ডাব্বেওয়ালার কাছে? ভাই, আমার ব্যবসাটা ধারে আর চেকে চলে। বাচ্চার দিব্যি নিয়ে বলছি, আমার কাছে অত টাকা নেই। আমিও তোর বাচ্চার কসম খেয়ে বলছি সেট, তোর কাছে ততক্ষণই সময় আছে যতক্ষণ তোর বাচ্চা ঘুমোচ্ছে। আর যখন ঘুম ভাঙবে, কাঁদবে, আমি ওকে চুপ করিয়ে দেবো আমার স্টাইলে। আমি বাবার কাছে যাব, আমার বাবার কাছে যাব। আঙ্কেল, আমাকে বাবার কাছে নিয়ে চলো। আঙ্কেল, আঙ্কেল, আমি বাবার কাছে যাব। আঙ্কেল, আমি এখানে থাকবো না, আমি বাবার কাছে যাব। আঙ্কেল, আঙ্কেল, আমাকে বাবার কাছে নিয়ে চলো। ইন্সপেক্টর সাহেব। বলো, কি খবর? সাহেব, রেহমের 4 নম্বর বস্তির 16 নম্বর ঘরে পাশার 2 জন লোক লুকিয়ে রয়েছে, আর 1 ঘন্টার মধ্যে ওরা ওখান থেকে বেরিয়ে যাবে। তুমি কিন্তু সত্যিই সাহসী। সাহসী না স্যার, বাধ্য হয়েছি। পুরস্কারের টাকায় আমার আম্মির চিকিৎসা হবে। আমি আম্মির জন্য আমার জানটাও দিতে পারি। তার আর কোনো দরকার পড়বে না। জান তাদেরই যাবে যারা অন্যের জান নেয়।
আমার সামনের বাড়িটায় হয়তো পাশার কোনো শার্প শুটার থাকতে পারে। আমার মনে হচ্ছে যে ওটা দত্তু আর টনি। দুজনের নামই ছটা করে সুপারি নেওয়ার কেস আছে স্যার। আমরা দুজনে এক্ষুনি পৌঁছেছি। ততক্ষণ ওরা বেরিয়ে যাবে, আমি একাই ভেতরে যাচ্ছি। আমরা আসার আগে ফায়ার করো না। গ্যারান্টি দিতে পারছি না স্যার, তবে চেষ্টা নিশ্চয়ই করব। নে তাড়াতাড়ি লাগা। এ কে বে তুই? আর এখানে কি করছিস? বস রে, বস বস বস। দেখ, অত প্রশ্নের জবাব দেওয়ার অভ্যেস নেই আমার। সিনিয়ররা বললো যতক্ষণ না ওরা আসছে আমি যেন গুলি না চালাই, সেজন্যই তোরা বেঁচে আছিস। তোদেরকে 10 মিনিট সময় দিলাম, মালটা শেষ করে নে। আর হ্যাঁ, আমাকে ডিস্টার্ব করবি না। ওয়েট করতে বললাম না? তবুও সালা তোদের মরবার এত তারা না। লোক হারানোর কোনো দুঃখ নেই, আমার দুঃখ এলাকা হারিয়ে যাওয়ার। আমার ধান্দার গাড়ি লোকের ভয়ের পেট্রোলে চলে, আর এই শালা ইন্সপেক্টর ওই পেট্রোলেই আগুন লাগিয়ে দিচ্ছে। এখন আমার লোকেরা যদি এনকাউন্টারে ভয় পেয়ে যায় তাহলে কি করে আমার রাজত্ব চলবে বোম্বেতে? ভাই, হসপিটাল থেকে খবর এসেছে দত্তু এখনো বেঁচে আছে। তাহলে ওকে জ্যান্ত যেভাবে হোক হাসপাতাল থেকে বার করো এক্ষুনি। যদি ও ভেতরে যায় তাহলে আমার বেরোনো মুশকিল হয়ে যাবে। আমার দত্তকে চাই জ্যান্ত এক্ষুনি। ভাই, এই কাজ শরীফ ডাব্বাকে দেওয়া যেতে পারে। ও কাজটা করতে পারবে? ভাই, শরীফ জেল আর হসপিটালে কয়েদিদের ডাব্বা সাপ্লাই করে। ও শালা অনেক ভেতরের খবর জানে। ওকে ভরসা করা যায়? একদম ভাই, ও শুধু পয়সা ছাড়া দুনিয়ায় কিচ্ছু চেনে না। পয়সার জন্য সবকিছু করতে পারে। তাহলে ও যত টাকা চায় তার ডবল দাও ওকে। দত্তকে বের করো, দত্তকে আগে আমার চাই। দত্ত এখন আউট অফ ডেঞ্জার স্যার। কিন্তু তুমি তোমার লাইফে যে রিস্ক নিয়েছো তার কি হবে? জীবনের কি আছে স্যার, আজ নয় কাল তো যেতেই হবে। আফসোস একটাই, আপনাকে দেওয়া কথাটা রাখতে পারলাম না আমি। জাস্ট ফরগেট ইট, ইটস আ টিম ওয়ার্ক। আফসোস তখনই হতো যদি পাশার দুটো শুটার পালিয়ে যেত। আরে অন্তত দত্তু তো ধরা পড়েছে। হ্যাঁ স্যার, দত্তুর বয়ান পাশার জন্য খুব খারাপ খবর স্যার। কি হলো? স্যার, এই বাচ্চাটাকে আমি কোথাও দেখেছি স্যার। কোথায়? আমার ছেলে। স্যার, আপনার মনে আছে আমরা যখন রেপিস তিনটাকে ট্রেস করছিলাম তখন একটা গাড়ি এসেছিল? তুমি ওই গাড়ি ছেলেটার সঙ্গে কথাও বলেছো? হ্যাঁ স্যার, আমার ওকে দেখেই কেমন একটা লেগেছিল। আমার তো ওর মুখ আর গাড়ির নাম্বার দুটোই ভালোভাবে মনে আছে স্যার। ব্লাডি হেল। চলো লাঞ্চ করি ক্যান্টিনে। এই খেয়াল রাখবে। হ্যাঁ, ওয়ার্ড নাম্বার 107 কোন দিকে পড়বে? এই তো সামনে। হ্যাঁ, ভুলে গেছি, সরি আচ্ছা। সরি। সালাম সাহেব। সাহেব, আপনার জন্য স্পেশাল লিভার কষা। একবার খেলেই দিল খুশ হয়ে যাবে। সাহেব, যাব?
খান সাহেব সালাম। তাহলে বল কি এনেছিস? একদম গরম গরম লিভার কষা এনেছি, একবার তাহলে খেলেই জমিয়ে সারা খাওয়া। জীবন মনে থাকবে। এই দেখুন। আরে এটা কি করলি? গরম গরম হাতের উপর ফেললি, হাতটা পুড়ে গেল না? সরি স্যার, আপনি হাত ধুয়ে আসুন না স্যার, আমি সাফ করে দিচ্ছি। সরি স্যার। চল চল নিয়ে আয়, নিয়ে আয়। শিট! স্যার, এতে নিশ্চয়ই ভেতরে কেউ আছে, তাছাড়াও বাইরে যেতেই পারতো না। কনস্টেবল, কোথায় গেলে সব? স্যার, তোমরা ডিউটি করছিলে না ফাজলামি? ও কোনো পকেট মার নয়, পাশা শুটার ছিল। আমার ভুল হয়ে গেছে স্যার, আমরা দুজন খেতে গিয়েছিলাম। আর তুমি কোথায় গেছিলে? স্যার 1 মিনিটের জন্য হাত ধুতে বাইরে গিয়েছিলাম। তুমি যাবার সময় এখানে কে ছিল? শুধু শরীফ ডাব্বা এসেছিল। ওই ডাব্বাওয়ালা তোমাদের গাধা বানিয়ে চলে গেল। ও স্কেচ তৈরি করো, খোঁজ নাও সালা থাকাটা কোথায়। গো! আমাদের পাশার পুরো নেটওয়ার্ক জ্যাম করতে হবে ইমিডিয়েটলি, কারণ ওরা দত্তুকে শহরের বাইরে পাঠাবার পুরো চেষ্টা করবে। স্যার, আমি একদম শিওর এর মধ্যে নিশ্চয়ই শরীফ ডাব্বার হাত আছে। একবার সালা স্কেচটা বানিয়ে, তারপর দেখবো কোথায় পালায়। কনস্টেবল, এটা নাও আর শহরের সব পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও। পুরো শহর খুঁজে নাও, আমার এই লোকটাকে যেভাবেই হোক চাই। কালিয়া, আমাকে সবাই চিনে ফেলেছে সালা। পাগলা কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছে আমাকে এনকাউন্টার স্কট। তাহলে এখন কি করবো ভাই? আমি কিছুদিনের জন্য গায়েব হচ্ছি, কিন্তু ধান্দা যেন ঠিকঠাক চলে। তুই ডাব্বার কাজ সামলা, আমি সালা বিল্ডারদের কাছ থেকে পয়সা তুলে নেব। ভাই আমি বলি কি, আমরা না হয় পাশা ভাইয়ের সাহায্যই নিয়ে নিই। না, কোনো দরকার নেই। আমার গাড়ি সিঙ্গেল সেট, একলা কাজ করো, একলাই মেওয়া খাও। আর তুই তোর মুখটা এবার থেকে বন্ধ রাখতে শেখ, বুঝেছিস? না হলে তোকেও কিন্তু ঠুকে দেবো আমি। চল। হলো তোদের?
তুমি তো শরীফের পেছনে এমন লেগেছো যেন তোমার কোনো পার্সোনাল শত্রুতা আছে। না স্যার, নাথিং পার্সোনাল। ও এমন একটা শয়তান যে দিন দুপুরে হাসপাতাল থেকে একটা সাপশুটারকে তুলে নিয়ে যায়। ও কোনো সাধারণ ক্রিমিনাল নয় স্যার। হতে পারে হয়তো ও পাশার হয়ে কাজ করে। তা ঠিক, শরীফ লোকটা খুব চালাক। কিন্তু কতদিন পালাবে স্যার? একই পরিস্থিতিতে জন্মানো দুটো ছেলে, শরীফ ডাব্বা আর অচল, দুজনেই সফলতা অর্জন করেছিল, কিন্তু একজন অপরাধ জগতে আর একজন দায়িত্ব আর বিশ্বাসের সীমার মধ্যে থেকে। কথায় আছে যে শুধু খারাপ থেকে দূরে থাকাটাই যথেষ্ট নয়, সেটাকে দূর করার জন্যে মনে ইচ্ছাও থাকা উচিত। আর এটাই অচল আর তার এলিট স্কোয়াড টিম করছিল। ওরা জনগণের সুখ আর স্বাধীনতা কেড়ে নেওয়া অপরাধীদের বিরুদ্ধে করে দিয়েছিল যুদ্ধ ঘোষণা। হ্যাঁ, যুদ্ধটা একটু অদ্ভুত ধরনের ছিল, কারণ এটা ছিল স্রেফ দুজন লোকের মধ্যে, গ্যাংস্টার শরীফ ডাব্বা আর পুলিশের ওয়ান ম্যান আর্মি অচল কুট্টির মধ্যে। শরীফ পুলিশের অবস্থা নাজেহাল করে রেখে দিয়েছিল, আর পুলিশ তাকে ধরার ব্যাপারে অসমর্থ ছিল। এমন অবস্থায় অচলের মতো অফিসার সংকল্প করে বসল শরীফ ডাব্বাকে মেরে ফেলার। কিভাবে হয়েছিল সম্ভব এই মহা এনকাউন্টার? শরীফ ডাব্বা খুব বেশি দূর পালাতে পারবে না, কিন্তু যেই লোকগুলোকে আমরা এখন ধরতে চাইছি তারা অন্য লোক। এই যে ফটো, ভালো করে দেখো, এরা কিন্তু আন্ডারওয়ার্ল্ডের লোক নয়, কিন্তু এরা আন্ডারওয়ার্ল্ডের থেকেও ভয়ঙ্কর। এরা টেররিস্ট। এখন পর্যন্ত আমরা রেপিস্ট, বন্দুকবাজ, স্মাগলারদের সঙ্গে লড়েছি, কিন্তু এই টেররিস্টরা পুরো আলাদা রকমের। এরা আমাদের দেশের মাটিকে ঘৃণা করে, আর আমাদের দেশের মাটিকে নিরপরাধ মানুষের রক্তে রাঙাতে চায়। এবার এদেরই রক্ত বইবে স্যার। ইন্টেলিজেন্স সতর্ক আছে, কালই এরা বম্বে পৌঁছচ্ছে ওদের নিষ্ক্রিয় দলটাকে জাগানোর জন্য। ওরা ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার আগেই উই হ্যাভ টু অ্যারেস্ট দেম। মনে রেখো, টেররিস্টদের সঙ্গে এটা আমাদের প্রথম এনকাউন্টার হবে। এই কাগজে ওদের রুট ম্যাপটা রয়েছে। আর ইউ রেডি অফিসার্স? স্যার, ভালোই হলো স্যার, অনেকদিন কোনো অ্যাকশন করিনি, হাতটাও নিষ্পিস করছিল। আরে অত হাত নিষ্পিস করলে হবে? ওদেরকে জ্যান্ত ধরতে হবে, ঠুকে দিলে চলবে না। অজয়, অচল, আমরা যা করব একসঙ্গে মিলেই করব। টিম আছে তো আমরা আছি, এটা কখনো ভুলো না। স্যার, যে মৃত্যুর সঙ্গে কখনো চোখে চোখ মিলিয়ে তাকিয়েছে তাকে বীর বলা হয়, আর যে সব সময় হাতের মুঠোর মধ্যে বন্দি করে রাখে মৃত্যুকে, তাকে কি বলা হয়? বলে ফেলুন, বলে ফেলুন। তাকে অচল আর তার এলিট এনকাউন্টার স্কোয়াড বলা হয়। অচল আর তার টিম মাঝে মধ্যে এনকাউন্টারের জন্য নিজের মৃত্যুকে হুঙ্কার দিচ্ছিল, আর তার চোখে ধুলো দিয়ে কোনো ক্রিমিনালের কাহিনীর শেষ লিখে আইনের ব্যবস্থাকে মজবুত করে তুলছিল। এটাই তাদের নেশা ছিল, আর এটাই ছিল তাদের ঝোঁক। একদিকে মুম্বাই থেকে অপরাধ সাফ করবার জন্যে ওদের টিম জান লড়িয়ে দিচ্ছিল, আর অন্যদিকে শরীফ ডাব্বার মতন অপরাধীরা শহরটাকে অপরাধের অন্ধকারে ডুবিয়ে দিচ্ছিল।
শিওর হতে হবে ভেতরে কজন আছে। বাংলোটা তো ছোটই, 20টা অবধি লোক থাকতেই পারে। আমার মনে হয় সময়টা হিসাব নিকাশ করার নয়, অ্যাকশন করার। লোকালদের জিজ্ঞেস করি। এই শোনো, বলুন। বাংলো কে থাকে? জানি না স্যার, এটা তো অনেকদিন ধরে খালি পড়ে আছে। কেন স্যার? না কিছু না, ভাবছিলাম কিনবো। থ্যাংক ইউ। এখানে কেউ থাকে না, এটা সেফ হাউস নয়, ওয়েটিং রুম। তাহলে অপেক্ষাটা কিসের? গিয়ে দুটোকেই ধরে নি। সবুরে মেয়া ফলে স্যার, আর তাড়াহুড়োতে খেলা বিগড়ে যায়। তোমাদের ঝগড়া শেষ হলে এগোনো যাক, অনেক কাজ বাকি। বাড়ির সামনে পৌঁছলে ওরা ডিস্ট্র্যাক্টেড থাকবে, ওদের মুভ আমাদের কিউ হবে। ওকে? হ্যাঁ স্যার। মুভ। মুম্বাই পুলিশ, হ্যান্ডস আপ। আরে ওকে স্যার, জাস্ট গো। এখানে মার শালা, এখানে মার, দম থাকে তো মার। তোকে মেরে শহীদ করব না, তোর শাস্তি হলো বেঁচে থাকার। বেঁচে থাকবি। আর একটা শেষ কাজ, যাতে এতটা টাকা হাতে আসে যে কিছুদিনের জন্য অচল আর পুলিশের চোখে ধুলো দিয়ে থাকতে পারি। আরে এই শরীফ ডাব্বা, কান খুলে শুনে নে, আমি তোদের মতো লোককে ভয় পাই না, আর 1 টাকাও দেবো না। আর এখন ফোন রাখ, না হলে এনকাউন্টার স্কোয়াডকে ফোন করে তোকে এমন জায়গায় পৌঁছে দেবো যেখানে তোর অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝেছিস? রাখ ফোন। প্রথমে কোনটাকে মারবো? আরে না শরীফ ভাই, আরে আমি তো এমনিই বলছিলাম। এক খোকা নিয়ে সায়ন বস্তি মিউনিসিপ্যালিটি স্কুলের পেছনের ফ্যাক্টরিতে চলে আসবি। আর শরীফ ভাই, এত টাকা এখন আমার কাছে নেই। 24 ঘন্টা আছে তোর কাছে, তারপর এক একটা করে শেষ করে দেবো, ঠিক আছে? শরীফ ভাই, শরীফ ভাই। ইন্ডাস ট্রাভেল এজেন্সি, আমার একটা টিকিট বাহারিনের জন্য চাই পরশু। হ্যাঁ একদম একা। আর শোন, ওয়ান ওয়ে, শুধু যাবার টিকিট দিবি। কমপ্লেন লিখিয়ে আপনি খুব সাহসের পরিচয় দিয়েছেন। ইন্সপেক্টর, আপনার সাহসী কাজগুলো আমাকেও খুব সাহস যোগায়। বাস আমার ফ্যামিলির যেন কিছু না হয়। ভয় পাবেন না, কেউ ওদেরকে ছুঁতে পারবে না। এবার আমরা পুরোপুরি তৈরি হয়ে যাব। আমাদের কাছে খবর আছে, এবারও পুরো গ্যাং সমেত আসবে। এটা আমার স্টাইল নয়, আমি সমস্ত কাজ একলাই করে এসেছি। নেহাতি পুরো পুলিশ ডিপার্টমেন্ট আমার পেছনে পড়ে গেছে। কুত্তা সালা, প্যাচে পড়ে তোদের মতো লোকের সঙ্গে কাজ করছি। একটা কথা মনে রাখবি, যদি কাজ ঠিক করে করিস
তাহলে তোদের পয়সায় ভরিয়ে দেবো। কিন্তু যদি আমার একটু কিছু হয় তাহলে তোদের বাঁচার কোনো আশা নেই, ঠিক আছে? অচল, অজয়, মন দিয়ে শোনো। যতক্ষণ না এই হসপিটালের মালিক এখান থেকে বেরিয়ে যাচ্ছে, কেউ ফায়ার করবে না, কেউ অ্যাকশন নেবে না। ইজ দ্যাট ক্লিয়ার? স্যার, আমার ফ্যামিলি কোথায়? আমার ফ্যামিলির কিছু হবে না তো? যতক্ষণ পর্যন্ত আমি তোকে ফোন না করছি ততক্ষণ তোর ফ্যামিলি সেফ। আমি কিচ্ছু করবো না। আরে আমি কি পাগল নাকি? ব্যাস ছোটখাটো একটা ব্যবসাদার। এই দাঁড়া। স্যার, আমার কিছু ঠিক লাগছে না। এই শরীফ খুব চালাক। ও হয়তো এতক্ষণে বুঝে গেছে যে আমরা এখানে আছি। না, ও ওকে মারবে না। যতক্ষণ না এই হসপিটালের মালিক এখান থেকে বেরিয়ে যাচ্ছে, কেউ ফায়ার করবে না। আমি ছোটবেলা থেকেই এই ফ্যাক্টরির অলিগলিতে ঘুরছি, পুরো এরিয়াটাই আমি চিনি। এখানে এমন অনেক গলি আছে যেখানে মানুষ লুকিয়ে পড়লে তাকে খুঁজে পাওয়া যায় না। ওখানে লুকিয়ে পড়ার আগে তোর এই গেমটাকেই শেষ করে দিই। স্যার, এটা একজনের জীবন মৃত্যুর প্রশ্ন। আমি আর থামতে পারবো না, সরি। এই তোরা মনের সুখে গুলি চালিয়ে যা। যে পুলিশ মারতে পারবে তার জন্য 10 পেটি ইনাম। কি অদ্ভুত ব্যাপার না শরীফ? তুই আর আমি দুজন এখানেই বড় হয়েছি, আর আজ আমাদের মধ্যে একজন এখানেই শেষ হয়ে যাবে। তুই ভুল করেছিস সালা। একা কাজ করতিস, সেটাই ঠিক ছিল। ভুল করেছিস নিজের একটা গ্যাং বানিয়ে। তুই সালা আজ শেষ। আরে তুই থাম না ইন্সপেক্টর। বন্দুকের জোরে সবাই শের হতে পারে। আচ্ছা, তুই জানিস তুই শের না ইঁদুর, আর আজ তুই কুত্তার মতো মরবি। ঠিক আছে, দেখা যাক কেই বা ইঁদুর আর কেই বা শের।
এই অচলের একটা গুলি আন্ডারওয়ার্ল্ডের আকাশে একলা উঠছিল যে শরীফ তাকে মাটিতে ফেলে দিয়েছিল, শুইয়ে দিয়েছিল একেবারে চিরকালের মতো। শরীফ ডাব্বা হলো এই বিষয়ে একটা উদাহরণ যে টাকা পাওয়ার আর লোভ লালসার অসীম খিদে কেমন করে একটা মানুষকে গিলে খায়, কিভাবে তার ভাবনা, বিবেক আর শুভ চেতনাগুলোকে নষ্ট করে দেয়। গ্যাংয়ের কিছু অন্যায় কাজে শরীফ ডাব্বা কিছু সফলতা পেয়েছে কি পায়নি, তার অহংকার তার থেকেও বেশি বড় হয়ে গেল। নিজেই একা 100 হয়ে ঘোরাফেরা করত, নিজেকে অজেয় অমর ভেবে বসেছিল। কিন্তু ইতিহাস সাক্ষী, যখন যখন পৃথিবীতে শরীফ ডাব্বার মতন কেউ জন্মেছে, তখনই কোনো না কোনো কোণে বসে থাকা অচল সামনে এসে দাঁড়িয়েছে আর হাতে অস্ত্র তুলে নিয়েছে আর তাকে মেরে তার হাত থেকে মনুষ্যত্বকে রক্ষা করে নিয়ে এসেছে। ম্যালকম এক্স কি দারুণ কথা বলেছেন যে কখনো কখনো বন্দুক নিচে নামানোর জন্যেও বন্দুক হাতে তুলে নিতে হয়।